চলে আসো পরের টপিক। এখন আমরা পড়বো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ সম্পর্কে। তো তেজস্ক্রিয় আইসোটোপ বলতে আসলে কি বোঝায়? যেসব আইসোটোপ গুলো তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গমন করে তারাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এখন রশ্মিগুলো কি কি হইতে পারে দেখো। আলফা রশ্মি হইতে পারে, বিটা অথবা গামা রশ্মি কিন্তু হইতে পারে, তাই না? তো আলফা কি সেটা কিন্তু আমরা অলরেডি জানছি, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা ইলেকট্রন, এবং গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় রশ্মি। ওকে, এগুলা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে প্রকারভেদগুলা। প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে কি কি পাওয়া যাবে? রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, হচ্ছে ইউরেনিয়াম। কিভাবে তুমি মনে রাখতে পারো? এটা মনে রাখার জন্য একটা ছন্দ তোমাদের দিয়ে দেই। সেটা হচ্ছে এরকম যে রানা রাতে ফ্রান্সে উড়ে যায়। ওকে, তাহলে রানা দিয়ে রেডন, রাতে দিয়ে হচ্ছে রেডিয়াম, ফ্রান্সে দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম, আর উড়ে দিয়েছে ইউরেনিয়াম। এটা তোমরা একটু মনে রাখবা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর বাকিগুলো হচ্ছে কৃত্রিম, খুব একটা পড়ার দরকার নেই। সাধারণ বৈশিষ্ট্যগুলো আসো, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি দেখা আছে যে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে সেটা যেতে পারে। আচ্ছা, গ্যাসকে তারা আয়নিত করতে পারে, খুবই ইম্পর্টেন্ট। গ্যাসের যে পার্টিকেলস গুলো থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোকে সে ক্যাটায়নে কনভার্ট করতে পারবে। আচ্ছা, এবং অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করতে পারে। এই কয়েকটা ইনফরমেশন পড়লেই আশা করি হবে। এবার আসা হচ্ছে তেজস্ক্রিয়তার প্রয়োগ। এটা কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে যে ইনফরমেশনগুলো আমি লিখে রাখছি বাছাই করে, এগুলো আমরা খুব সুন্দর করে পড়বো। তো প্রথম কথা হচ্ছে নিকেল 63, এই আইসোটোপ আমরা কোথায় ইউজ করবো? পাতলা পাতের পুরুত্ব নির্ণয়। তারপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কোবাল 60 ইউজ করা হয় ক্যান্সার নিরাময়, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। ওকে, কোবাল 60। ফসফরাস 32, এটা হচ্ছে পলিসাইথেমিয়া নিরাময়ে আমরা ব্যবহার করে থাকি। এখন পলিসাইথেমিয়া কি তোমাদের কি মনে আছে? এটা কিন্তু আমরা ব্লাড চ্যাপ্টারে পড়ছিলাম, তাই না? সেখানে কি পড়ছিলাম, যদি ব্লাড কাউন্টটা, আরবিসির কাউন্টটা যদি 65 লাখ থেকে বেড়ে যায়, ঠিক আছে, 65 লাখ থেকে যদি বেড়ে যায়, তখন সেই ঘটনাকে আমরা কি বলি? পলিসাইথেমিয়া বলি, তাই না? আচ্ছা, আয়োডিন 131 ব্যবহার করা হবে থাইরয়েড গ্রন্থির রোগ চিকিৎসায়। ওকে, আর হচ্ছে টেকনিশিয়াম 99 ব্যবহার করা হবে মস্তিষ্কের টিউমারের স্থান নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট। তো মস্তিষ্কের টিউমার কিন্তু আমরা টেকনিশিয়াম দিয়ে নির্ণয় করতে পারি। কৃষি বিজ্ঞানে আমরা কি কি ইউজ করব? সিজিয়াম 113 মৃত্তিকার বিনষ্ট এবং ধ্বংসের উৎস নির্ধারণ করার জন্য। কার্বন 14, সালফার 35, ফসফরাস 32, এটা হচ্ছে উদ্ভিদের নতুন জাত উদ্ভাবনে আমরা ইউজ করব। এবং কোবাল 60 হচ্ছে কৃষিজ দ্রব্য এবং বীজ সংরক্ষণে ইউজ করা হয়। পৃথিবীর বয়স নির্ধারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন 14। জীবন রহস্য উদ্ঘাটন ফসফরাস 32 এবং কার্বন 14 লেস ইম্পর্টেন্ট। এবং বিক্রিয়ার ক্রিয়াকৌশল নির্ধারণে রেডন 230। তো আমরা পড়বো হচ্ছে মেনলি চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, আর হচ্ছে পৃথিবীর বয়স। এগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। চলো আগাই। নিউক্লিয় বিক্রিয়া, এখানে কোন বিক্রিয়া বলতে আসলে কি বোঝায় সেটুকু পড়লে আমাদের হবে। দেখো, ট্রান্সমিউটেশন বিক্রিয়া বলতে কি বোঝায়? উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন বা আলফা কণা দ্বারা কোনো পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করা। সো ট্রান্সমিউটেশন বিক্রিয়ার মাধ্যমে পরমাণুগুলো হচ্ছে তাদের নিকটবর্তী পারমাণবিক সংখ্যার অপর পরমাণুতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি? যেমন ধরো, নিকেল নিকেল কিন্তু হচ্ছে 27, তাই না? আর কপার হচ্ছে 29। তার মানে কাছাকাছি সংখ্যার মধ্যে যেই পরমাণুগুলো থাকে তাদের মধ্যে আমাদের কনভার্সনটা হবে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিয় ফিশন বলতে কি বোঝায়? ফিশন শব্দটা মানে হচ্ছে ভাঙা। তার মানে এই বিক্রিয়া কি হবে? একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট প্রায় সমান আকৃতির একাধিক নিউক্লিয়াস তৈরি হবে। দেখো, অতি বৃহৎ নিউক্লিয়াসকে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিতে আঘাত করার প্রক্রিয়া হচ্ছে ফিশন। এটা কোথায় ইউজ করা হবে? পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার কাজে কিন্তু ইউজ করা হয়। তো আমাদের এরকম পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় আছে বলো তো? রূপপুরে আছে, তাই তো? আচ্ছা, এরপর হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে ফিউশন। দেখো, ফিউশন মানে হচ্ছে জোড়া লাগানো। অর্থাৎ যে প্রক্রিয়ায় দুটা ছোট নিউক্লিয়াস জোড়া লেগে একটা বড় নিউক্লিয়াসে কনভার্ট হবে সেটা হচ্ছে ফিউশন। দেখো, লেখা আছে অত্যধিক উচ্চ তাপমাত্রায়, সেটা হচ্ছে 10⁸ কেলভিন, অনেক বেশি তাপমাত্রা। দুটি ক্ষুদ্র নিউক্লিয়াসকে এক করে বৃহৎ নিউক্লিয়াস সৃষ্টি। যেমন ধরো হচ্ছে দুটা হাইড্রোজেনকে যোগ করে আমি কি তৈরি করব? হিলিয়াম। এই বিক্রিয়াটা কই হয়? এই বিক্রিয়াটা হয় মেনলি সূর্যের মধ্যে।
বুঝতে পারছো? তো সূর্যের শক্তির উৎস হচ্ছে এই জিনিসটা। তারপর হচ্ছে হাইড্রোজেন বোমা বা অ্যাটমিক বোমা। সেই হাইড্রোজেন বোমাতেও কিন্তু আমরা ফিউশন বিক্রিয়ার প্রয়োগ দেখতে পারি। আচ্ছা, চলো আগাই। এবার হচ্ছে ইলেকট্রন বিন্যাস নীতিগুলো। সেই ইলেকট্রন বিন্যাসে আমরা কয়টা নীতি পাই? তিনটা নীতি পাই। কোন নীতিতে কি বলা হয়েছে একটু জানলে আমাদের কাজ হয়ে যাবে। প্রথমে আসে হচ্ছে আউফবাউ নীতি। ঠিক আছে, আউফবাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। সেই জার্মান ওয়ার্ডের মানেটা কি? বিল্ডিং আপ, তাই না? অর্থাৎ ইলেকট্রনগুলো আমাদের অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে, দেন আস্তে আস্তে হচ্ছে বেশি শক্তির অরবিটালে প্রবেশ করা শুরু করবে। সেটাই হচ্ছে আমাদের আউফবাউ নীতি। দেখো লেখা আছে বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো শক্তির উচ্চক্রম বা ঊর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে। এখানে আমাদের বেশ কিছু অরবিটাল সম্পর্কে বলা আছে। সো এই অরবিটাল গুলো আমি কিভাবে মনে রাখতে পারি? তোমরা কিন্তু একটা গ্রাফ দেখছো, তাই না? যে এরকম এরকম করে গ্রাফ গুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন এই গ্রাফটা হচ্ছে আমাদের জন্য একটু প্যারা হয়ে যায়, কারণ এত বড় গ্রাফ আঁকাটাও কিন্তু সময় সাপেক্ষ আর হচ্ছে জায়গা সাপেক্ষ বিষয়। সো আমি হচ্ছে এই জিনিসটা তোমাদের একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আর পরে সমস্যা হবে না কোন অরবিটালের পর কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আচ্ছা, আসো তাহলে আমরা হচ্ছে একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে এস এস, পি এস, পি এস, তারপর আসো ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এই পর্যন্ত পড়লেই হবে। এবার আমরা শক্তি স্তরগুলো অ্যাড করি। আমরা জানি প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে, দ্বিতীয় শক্তি স্তরে এস আছে এবং পি আছে, তৃতীয় শক্তি স্তরে এস পি ডি দুইটাই আছে, তাই না? 0 1 2 এল এর মান চিন্তা করে দেখো তাহলে, এই যে এস, এই যে পি, তারপর ডি কোথায়? এই যে টি। তাহলে একই রকম ভাবে ফোরে কি আছে? 4s, 4p, 4d, আর এই যে আমাদের 4f। তাহলে একই রকম ভাবে চিন্তা করো, 5s, 5p, 5d, আর হচ্ছে 5f, 6s, 6p, 6d, আর হচ্ছে আমরা ওখানে এফটা লিখি না, ওটা আমাদের দরকার নেই। 7s, আর এই ধর হচ্ছে আমাদের 7p। হ্যাঁ, আর ওইদিকে লাস্টে হচ্ছে আমাদের 8s, সেটা ধর আমি এখানে লিখে দিচ্ছি। তো অত দূর পর্যন্ত আমাদের যাওয়া লাগে না, আমাদের হচ্ছে 6 পর্যন্ত পড়লেই হয়। ঠিক আছে, তার মানে এখানে যে আমি সিরিয়ালটা লিখলাম, সেই সিরিয়াল অনুযায়ী হচ্ছে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। সবার প্রথমে হচ্ছে 1s এ প্রবেশ করবে, কারণ এটার শক্তি সবচেয়ে কম। তারপর 2s, তারপর 2p, এরকম ভাবে হচ্ছে ইলেকট্রনগুলো প্রবেশ করে। তো আশা করি ভাইয়া তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু ছন্দ আকারে পড়াই দিলাম। আচ্ছা, দেখো এই জিনিসটা এখানে লেখা আছে। হ্যাঁ, এইবার আসা হচ্ছে হুন্ডের নীতি। বলো তো ভাই, হুন্ডায় কতজন বসতে পারে? দুইজন বসতে পারে। অর্থাৎ একটা অরবিটালে মোট দুইটা ইলেকট্রন থাকতে পারে, এবং দুইটা ইলেকট্রনের স্পিন কি হবে? পরস্পর বিপরীতমুখী। ওকে, এটাই হচ্ছে মেনলি হুন্ডের নীতি একটা প্রয়োগ। কিন্তু হুন্ডের নীতিতে আসলে কি বলা হয়েছে দেখি তো এখানে। সমশক্তি সম্পন্ন অরবিটাল, লেটস সে পি এক্স, তারপর ধরো পি ওয়াই, পি জেড, এদের মধ্যে ইলেকট্রনগুলো সর্বাধিক সংখ্যায় অযুগ্ম আকারে প্রবেশ করতে চায়, এরকম বিষয়টা। তাহলে ধরো হচ্ছে যে আমাদের পি এর মধ্যে ইলেকট্রন গেল একটা, দুইটা, তিনটা, 4 নাম্বারটা সে জোড়া তৈরি করবে। বুঝতে পারছো? এগুলো তোমরা আগে থেকে জানো। আর হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতিকে আমরা 1 2 4 এইভাবে মনে রাখতে পারবো। 1 2 4, কোনো একটা পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা হুবহু সেম হইতে পারে না। এটাই হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি। দেখি বিগত বছরের প্রশ্নগুলা কোন নীতির ভিত্তিতে মূলত পরমাণুর ইলেকট্রন অরবিটালে বিন্যস্ত হয় না। ঠিক আছে, দেখো আউফবাউ নীতি হবে, হুন্ডের নীতি হবে, পাউলির বর্জন নীতি হবে। বাট ভিএসইপিআর এটা কিন্তু ওই লোন পেয়ার এবং বন্ড পেয়ারের যে থিওরিটা, হ্যাঁ, হ্যাঁ, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, সেটার মধ্যে এটা কাজ করে। ওটা কিন্তু অন্য জিনিস। সো এইটা হচ্ছে উত্তর। কোন মৌলের বিভিন্ন উপকক্ষে মানে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি ব্যবহার করা হয় না, মানে ইলেকট্রন বিন্যাসে নীতি নয় কোনটি, এরকম বিষয়টা। আউফবাউ হবে, হুন্ড হবে, পলির বর্জন নীতি হবে, বাট প্লাঙ্কের নীতি কিন্তু হবে না। এটা হচ্ছে এনার্জি মাপার একটা নীতি। কোন নীতি বা সূত্র অনুযায়ী অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী হবে? এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। দেখছো, হুন্ডের নীতি অনুযায়ী যখন সর্বোচ্চ অযুগ্ম অবস্থা থাকবে, তখন সেই ইলেকট্রনগুলো কিন্তু একইমুখী স্পিন দেখাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। চলো আগাই। আচ্ছা, এবার হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমাদের নির্ণয় করতে হবে। এগুলো আমাদের এক্সামের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে যেগুলো আমাদের বিগত বছরের প্রশ্নে আসছে সেগুলো আমরা দেখবো। সোডিয়ামে হচ্ছে 11টা ইলেকট্রন আছে। সো বিন্যাস করো। 1s2,
2s2, 2p6, তাই তো? তারপর হচ্ছে 3s1, 11টা হয়ে গেল। ক্লোরিন আছে 17টা, বিন্যাস করো। 1s2, 2s2, 2p6 হয়ে গেল 10টা, 3s2, 3p5 হয়ে গেল 17টা। কার্বন আছে 6টা মাত্র, সো 1s2, 2s2 আর হচ্ছে 2p4, তাই না? আচ্ছা, ক্রিপ্টন, ক্রিপ্টন একটু বড় তাই না? সো ক্রিপ্টন আমাদের একটু খেয়াল করে বিন্যাস করতে হবে। ওকে, তো ক্রিপ্টনে আমাদের ইলেকট্রন আছে হচ্ছে 36টা। তো আমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমরা ওই যে যে সূত্রটা শিখছিলাম বা যে নিয়মটা শিখছিলাম সেই নিয়মের মতো একটু আগানোর চেষ্টা করি তো। তাহলে এস এস পি এস পি এস, তারপর হচ্ছে ডিপিএস ডিপিএস। যেগুলো লাগলো সেগুলো তো লাগলোই, আর যেগুলো বাদ গেল সেগুলো আমরা মুছে দিব পরে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এক, এগুলো হচ্ছে দুই, তাই তো? এটা তিন, 3s, 3p, 3d, 4, 4d। তারপর এখানে আমাদের 4f আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর এদিকে আমাদের কি আছে? 5, আর এটা হচ্ছে আমাদের 6। আচ্ছা, ইলেকট্রন গুলো বসাও। দুই, দুই, 6 হয়ে গেল 10, তাই না? আচ্ছা, দুই, তারপর হচ্ছে আমাদের এদিকে 6 হয়ে গেল 18, 18 আর দুই কত? 20। এ হচ্ছে আমাদের 30। তারপর এই হচ্ছে আমাদের 36। তাহলে বাকিগুলো কি দরকার হইলো? দরকার নাই, সেগুলো তুমি মুছে দাও। রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন তুমি কিন্তু চাইলে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো। 3D কে তুমি চাইলে আগে লিখতে পারবা 4s এ, তাই না? আমরা তো লেখার সময় সিরিয়ালটা মেনটেন করি, ওইটা কোনো সমস্যা না। সিলিকনে আসো, সিলিকন তো সহজ 14। এরকম সহজগুলোই মেনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। ওকে, আশা করি ভাই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নটা দেখি যে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোনটি। তো আমরা কিন্তু শিখছিলাম কি, ক্রোমিয়াম 24, এখানে একটা ব্যতিক্রম পাওয়া যাবে, 3d5, 4s1, এবং কপার 29, এখানে কিন্তু ব্যতিক্রম পাওয়া যাবে, তাই না? 3d10, 4s1, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে উত্তর কোথায় কোনটা হবে? ক্রোমিয়াম হবে। চলো আগাই। তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এখানে বেশ কিছু বর্ণালীর কথা বলা আছে। এই বর্ণালীগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর দিয়ে আমরা এগুলোকে মনে রাখবো। কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য কম, সেগুলো কিন্তু আমরা দেখবো। এই জন্য আমাদের একটা ছন্দ আছে, সেই ছন্দ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। দেখো কি লেখা আছে যে, মগারঞ্জন অতি দুষ্মন অবলাকে মারে রাতে। ওকে, তো এখানে ম দিয়ে কি বোঝা জানো? মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক বা কসমিক ওয়েভ, কসমিক ওয়েভে কিন্তু বলা যায়। গা দিয়ে হচ্ছে গামা রশ্মি, রঞ্জন দিয়ে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে, এক্স রশ্মি। আচ্ছা, অতি দিয়ে হচ্ছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। দুষ্মন দিয়ে হচ্ছে দৃশ্যমান রশ্মি বা ভিজিবল লাইট। অবলা দিয়ে হচ্ছে অবলোহিত রশ্মি বা আয়ার, আয়ার রশ্মি। মারে দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রাতে দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ। ওকে, তাহলে এখানে যে সিরিয়ালটা পড়লাম, এই সিরিয়ালটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই সিরিয়াল যত আমরা বাম থেকে ডান দিকে যাব, ততই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে। এবং আমরা কি শিখছিলাম ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য তো আমাদের কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, সো কম্পাঙ্ক কিন্তু কমতে থাকবে। কম্পাঙ্ক কমলে কিন্তু এনার্জির মানও কমতে থাকে। হ্যাঁ, আমাদের জন্য মেনলি তরঙ্গ দৈর্ঘ্যটাই বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে। এবার দেখো যে এখানে কিন্তু আমাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের বিকিরণ অঞ্চল সম্পর্কেও বলা আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলোও দেওয়া আছে, এবং ব্যবহারটাও কিন্তু বলা আছে। দেখো, তো এখান থেকে আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর থেকে এমসিকিউ চলেই আসতে পারে। বিগত বছরের বেশ কিছু এমসিকিউ আছে, কোনগুলি ইম্পর্টেন্ট আমি একটু বলে দিই। এই রঞ্জন রশ্মি 0.01 থেকে 10 ন্যানোমিটার, অতিবেগুনি 10 থেকে 380, দৃশ্যমান 380 থেকে 780, অনেক বই এটা 400 থেকে 800 লেখা। অবলোহিত কি 780 থেকে 1 মিলিমিটার, তাই না? মাইক্রোওয়েভ হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার, এবং রেডিও ওয়েভ হচ্ছে 1 মিটার থেকে 1 কিলোমিটার। এগুলো আমাদের একটু পড়তে হবে। আচ্ছা,
কোনটার ব্যবহার কি তোমাদের পড়তে হবে? দেখো, মহাজাগতিক রশ্মি তেমন কোনো ব্যবহার নাই। গামা রশ্মির ব্যবহার হচ্ছে ক্যান্সার চিকিৎসায়, খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয় এবং কোন রশ্মি ব্যবহার করা হয়, এবং সাথে কিন্তু অণুজীব ধ্বংস কিন্তু আছে। আচ্ছা, রঞ্জন রশ্মি বা এক্স রশ্মির মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ ছবিগুলো আমরা তুলতে পারি। তোমরা এক্স রে কিন্তু অনেক দেখছো। অতিবেগুনি রশ্মি, এইটার ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণ। দৃশ্যমানের সালোক সংশ্লেষণ করা হয়। অবলোহিত, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো আমি একটু বলে দিচ্ছি। রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার এবং ফিজিওথেরাপিতে ইউজ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হবে? ওয়াইফাইতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মোবাইল ফোনের সিগনালে এবং মাইক্রোওয়েভে ব্যবহার করা হবে। আচ্ছা, রেডিও ওয়েভ কোথায় ব্যবহার করা? রেডিও টিভির সিগন্যালে এবং এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। তো এই কয়েকটি ইনফরমেশন পড়লে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আসো তাহলে আগাই। দেখো, দৃশ্যমান অঞ্চলে যে আমি বলছিলাম 380 থেকে 780 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে হবে, সেটাকে আমরা আমরা বিভিন্ন কালার অনুযায়ী ভাগ করতে পারি, বিভিন্ন বর্ণ অনুযায়ী ভাগ করতে পারি। কিভাবে ভাগ করা যায়? এটাকে বেনিয়া সহ কলা দিয়ে আমি মনে রাখতে পারি। বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে হচ্ছে নীল, আ দিয়ে হচ্ছে আসমানি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, আর লা দিয়ে হচ্ছে লাল। তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু দেখতে পারো, বাট পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আসমানি, সবুজ, হলুদ, এই তিনটা একটু মনে রাখবা, তাই চলবে। চলো আগাই। অতিবেগুনি অঞ্চলের বিভিন্ন ব্যবহার দেওয়া আছে, এইগুলো হচ্ছে আমরা অনেক কষ্ট হয় মুখস্থ করতে, বাট এখান থেকে খুব একটা প্রশ্ন আমি কখনোই আসতে দেখি নাই। তো হচ্ছে আমি তোমাদেরকে অল্প কিছু জিনিস দাগাই দিই, সেগুলো তোমরা পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে। ড্রাগ শনাক্তকরণ 200 থেকে 400 ন্যানোমিটার। তারপর হচ্ছে অপটিক্যাল সেন্সর 230 থেকে 380। জীবাণুনাশক 240 থেকে 280। এই কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো পড়তে পারো। রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। ওকে, আমরা কিন্তু দেখছিলাম যে আমাদের পারমাণবিক বর্ণালীগুলো কিন্তু আরো অনেক সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। সেগুলো কিরকম হয়? যেমন সোডিয়ামের জন্য 2টি উজ্জ্বল হলুদ রেখা পাওয়া যায়, হাইড্রোজেনের জন্য 3টি আসমানি এবং একটি লাল রেখা পাওয়া যাবে। মার্কারি কিন্তু বিগত বছরের প্রশ্নে আসা পরীক্ষা, অনেকগুলো লাল, কমলা এবং সবুজ রেখা পাওয়া যাবে, লাক্স দিয়ে মনে রাখতে পারো। স্ট্রনশিমের জন্য 4টি আসমানি, 3টি লাল রেখা পাওয়া যায়। ওকে, চলো আগেই। আচ্ছা, এখন আসা হচ্ছে পারমাণবিক বর্ণালী সিরিজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রিডবার্গের সমীকরণ থেকে চলে আসছে। সো রিডবার্গের সমীকরণটা কি তোমাদের আশা করি মনে আছে? তাও ধরো আমি একবার দেখাই দিচ্ছি, দেখো। রিডবার্গের সমীকরণ বা রিডবার্গ সমীকরণ, সেটা কি ছিল? 1/λ ইকুয়াল টু আর এইচ, রিডবার্গ কনস্ট্যান্ট, ইন্টু জেড স্কোয়ার, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। বুঝতে পারলাম? এখানে n2 হচ্ছে যেই কক্ষপথ থেকে ইলেকট্রন আসে, এবং n1 হচ্ছে যেই কক্ষপথের মধ্যে ইলেকট্রন আসে, যেখান থেকে আসলো, যেইটার মধ্যে আসলো, এরকম বিষয়টা। বুঝতে পারছি তো? আচ্ছা, এখানে আমাদের কনস্ট্যান্টের মানটা কি মনে আছে? তো কনস্ট্যান্টের মানটা কত ছিল তোমাদের ভাই, মনে আছে কি? এটা মান ছিল হচ্ছে 1.097 ইন্টু 10⁻⁷ এত পার মিটার, তাই না? তুমি যদি সেন্টিমিটারে পড়তে চাও তাহলে মানটা কত আসবে? 1.097 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। যেটা এখন মান আসুক, আমরা কিন্তু ইনশাল্লাহ পারবো। এখন এখানে n1 এবং n2, এই মানগুলোর উপর উপর ভিত্তি করেই আমরা বিভিন্ন রেখা বর্ণালী পেয়ে থাকি, বুঝছো? আমরা বিভিন্ন হচ্ছে তরঙ্গ পেয়ে থাকবো। এই তরঙ্গের সমষ্টিগুলোকে আমরা মেনলি বলতেছি হচ্ছে সিরিজ। ওকে, যদি এরকম হয় যে আমাদের ইলেকট্রনটা হচ্ছে উচ্চতর কোনো কক্ষপথ থেকে 1 নাম্বার শক্তি স্তরে চলে আসলো, সেটাকে আমরা কি বলবো? লাইম্যান সিরিজ বলবো। ওকে, এখন কোন শক্তি স্তর থেকে আসলো সেটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট কোথায় আসলো সেটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো যদি একে ফেরত আসে, লাইম্যান সিরিজ। 2 থেকে আসতে পারে, 3 থেকেও আসতে পারে, বা এন্ড সো অন। যদি 2 আসে, বামার সিরিজ। 3-এ আসলে প্যাসচেন, 4-এ আসলে ব্র্যাকেট, 5 আসলে ফুন্ড এবং 6 আসলে হামফ্রিজ। ওকে, এখানে অঞ্চলগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। দেখো, যদি লাইম্যান সিরিজে হচ্ছে কোনো বর্ণালী পাওয়া যায়, সেটা হচ্ছে কোন অঞ্চলে থাকবে? অতিবেগুনি অঞ্চলে পাওয়া যাবে। বামারের জন্য হচ্ছে দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং বাকি সবগুলো হচ্ছে অবলোহিত অঞ্চলে পাওয়া যায়। ওকে, তাহলে অতিবেগুনি হচ্ছে লাইম্যান, বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকিগুলো হচ্ছে অবলোহিত। হইলো? আচ্ছা, চলে আসা হচ্ছে এই ব্যবহারগুলোর মধ্যে ইউভি রশ্মির ব্যবহার। কি কিভাবে ব্যবহার করা হয়? একদম প্রথম এবং প্রধান যে ব্যবহারটা, সেটা হচ্ছে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা ব্যবহার করব। দেখো, আসল নোটের মধ্যে বা আসল পাসপোর্টের মধ্যে কি থাকে জানো? ফসফর নামক একটা পদার্থ থাকে। এই ফসফর হচ্ছে আলটিমেটলি বেশ কিছু ভারী ধাতু এবং তাদের অক্সাইডের একটা মিশ্রণ।
এটা কি করবে? 280 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ইউভি রশ্মি সে শোষণ করবে। বাট 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে সে কি করবে? দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য বা বর্ণালী সে বিকিরণ করবে। বুঝতে পারছো? তার মানে কম তরঙ্গ দৈর্ঘ্যে সে তরঙ্গটাকে শোষণ করে এবং বেশি তরঙ্গ দৈর্ঘ্যে সে তরঙ্গটাকে বিকিরণ করবে। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের ফসফর। তো আমি যদি বিকিরণটা দেখতে পাই, কালার গুলো দেখতে পাই, তাহলে বুঝবো কি এই নোটটা আসল, আদারওয়াইজ কিন্তু নোটটা কিন্তু নকল হবে। বুঝতে পারলাম? তাহলে দেখো এই ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কত রেঞ্জের মধ্যে ইউভি লাইট হচ্ছে আমরা অপটিক্যাল সেন্সর রূপে ডিটেক্টর মেশিনে ব্যবহার করব? সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? আচ্ছা, এবার হচ্ছে আমাদের ফ্লোরিসেন্ট লাইট বাল্ব, বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রতিপ্রভা। প্রতিপ্রভা আলো, ঠিক আছে। অনুপ্রভা যেমন দেখছিলাম জিঙ্ক সালফাইড হয়, তাই না? তো প্রতিপ্রভা হচ্ছে কি? অল্প মার্কারি বাষ্প সহ আর্গন গ্যাস ভর্তি একটি গ্লাস টিউব। বুঝতে পারলাম? এই, এটা এত বেশি দরকার নাই, বইয়ে জাস্ট লেখা ছিল বলে আমি তোমাদের বললাম। চলো আগাই। এখন নিরাপত্তা ফসফর সুতায় সৃষ্ট অনুপ্রভার যে বর্ণনাগুলো আছে, হ্যাঁ, যে কালারগুলো আমি দেখতে পাবো, আমরা বলছিলাম কি, যদি সেটা দৃশ্যমান অঞ্চলে আলোক রশ্মিটাকে বিকিরণ করে তাহলে নিশ্চয়ই বিভিন্ন কালার দেখা যাবে। সেই কালারগুলোর চার্ট এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, খুব একটা পরীক্ষায় আসার মতো না। যেমন বাংলাদেশের 1,000 টাকার নোট, নোটে কি পাওয়া যাবে? হালকা বেগুনি এবং হালকা হলুদ কালার পাওয়া যায়। 500 বা 100 টাকার নোটে পাওয়া যাবে হালকা লালচে, বেগুনি এবং হলুদ কালার। একটু পড়লেই হবে, আমেরিকার গুলো লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে আয়ার রশ্মির ব্যবহার। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো কি কি দেওয়া আছে দেখো। আয়ার রশ্মিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। নিয়ার আয়ার, অর্থাৎ যেটা হচ্ছে ভিজিবল লাইটের কাছাকাছি রেঞ্জে থাকে, 0.78 থেকে 2.5 মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে যারা যারা থাকে। বুঝতে পারছো? তার মানে এটা কত হইলো? তুমি যদি ন্যানোমিটার করো তাহলে এটাকে সুন্দর মতো 1,000 দিয়ে গুণ দিয়ে দিবা, তাই না? তাহলে 780 থেকে 2,500 ন্যানোমিটার। এটাকে আমরা নিয়ার আয়ার বলি। কার নিয়ার আছে, কার কাছে আছে? ভিজিবল লাইটের কাছে আছে। আচ্ছা, এটার ব্যবহার কি? চিকিৎসা ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। মিডল আয়ার 2.5 থেকে 25 মাইক্রোমিটার রেঞ্জে থাকবে। এটা হচ্ছে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপিতেও কিন্তু ব্যবহার করা যাইতে পারে। অর্থাৎ মেনলি জৈব যৌগের মধ্যে কোন ধরনের কার্যকরী মূলক আছে সেটা কিন্তু আমরা এটা দ্বারা শনাক্তকরণ করতে পারি। আর ফার আয়ার, এটা হচ্ছে 25 থেকে 1,000 মাইক্রোমিটার রেঞ্জের মধ্যে থাকবে। তার মানে 25 থেকে 1 মিলিমিটার রেঞ্জের মধ্যে থাকবে বলতে গেলে। এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ব্যথা উপশমে ব্যবহার করা হয়। বুঝতে পারছো? অর্থাৎ ব্যথা কমানোর জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে যে মানবদেহে বিকিরিত রশ্মির পরিসরটা কত হবে? 8 থেকে 12 মাইক্রোমিটার, বা এটাকে তুমি বলতে পারো হচ্ছে 800 থেকে 1,200 ন্যানোমিটার। যেটা কিন্তু আলটিমেটলি কোন রেঞ্জের মধ্যে পড়লো? মিডল রেঞ্জের মধ্যে পড়লো। এটা যেহেতু আমাদের বডি থেকে বিকিরিত হচ্ছে কন্টিনিউয়াসলি, তাই এটাকে আমরা কি বলতে পারি? বডি আয়ার বলতে পারি। সো বডি আয়ার কোন রেঞ্জের মধ্যে হয়? মিডল আয়ার রেঞ্জের মধ্যে হয়। ওকে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে আয়া রশ্মির ব্যবহার, এটা আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে ক্যান্সার নির্ণয়টা আমরা ব্যবহার করতে পারি। মস্তিষ্কের রোগ নির্ণয় ব্যবহার করা সম্ভব। স্ট্রোক, এটাও কিন্তু মস্তিষ্কের রোগ, হ্যাঁ, এটা নির্ণয় ব্যবহার করা যায়। ফিজিওথেরাপিতে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তারপর ধরো হচ্ছে আমরা মেডিকেলের ডায়াগনস্টিক পদ্ধতিতে ব্যবহার করা যায়। তারপর ফার আয়ারের একটা স্পেশাল ব্যবহারটা কি? রক্তের প্রবাহ এবং সঞ্চালন বৃদ্ধি, রক্তের চর্বি ইউরিক অ্যাসিড দূর করা। নিয়ার আয়ারের ব্যবহার হচ্ছে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা। তারপর দেখো ডিওটি বা ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফি। হ্যাঁ, যে আমরা সিটি স্ক্যান করি না, ওইটা কিন্তু একটা টোমোগ্রাফি প্রক্রিয়া। সেরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা যায়। এই জিনিসগুলো আমরা একটু পড়বো, রিডিং পড়লেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে এমআরআই। প্রথমে কি লাগবে ভাইয়া? এমআরআই ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা কিন্তু আমাদের মাস্ট, এটা জানা থাকাই লাগবে। বাংলাটাও দেখবো, ইংলিশটাও কিন্তু দেখবো। এটার আবিষ্কারক কে? লটারবার্গ আর হচ্ছে ম্যানসফিল্ড। ওকে। এটার মূলনীতি কিরকম? এটা হচ্ছে মেনলি বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত পরমাণু ব্যবহার করে এখানে করা হবে। বুঝতে পারছি? কিভাবে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা জানবো যে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন যুক্ত পরমাণু আমরা এখানে ব্যবহার করা হয়। তাদেরকে কি বলা হয়? এনএমআর বা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। যেমন ধরো হাইড্রোজেন 1, কার্বন 13, ফ্লোরিন 9, এরকম। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমি ব্যবহার করব তার তার ক্ষেত্রের মানটা কত হবে? 0.5 থেকে 3 টেসলার মধ্যে হয়, তাই তো? আচ্ছা, ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যবহারটা আমাদের লাগবে। মস্তিষ্কের টিউমার নির্ণয় কিন্তু আমরা এমআরআই ব্যবহার করতে পারি। মস্তিষ্কের আঘাত, হাইড্রোসেফালাস,
অর্থাৎ মস্তিষ্কে পানি আসা, এই রোগগুলো আমরা নির্ণয় করতে পারবো। মস্তিষ্ক এবং মেরুমজ্জার আহ মেরুমজ্জা মানে স্পাইনাল কর্ডের কথা আসলে বলা হচ্ছে, এটা টিউমার শনাক্তকরণ আমি করতে পারি। আর রক্তনালিকা সংক্রান্ত রোগ, হ্যাঁ, মানে ভাস্কুলার ডিজিজ সম্পর্কে আমরা জানতে পারি। সতর্কতার মধ্যে কি আছে, কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহারকারী ক্ষেত্রে এমআরআই করা যাবে না, কারণ এখানে কি আছে, কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র বা পেস মেকারের মধ্যে থাকে হচ্ছে মেটাল, বুঝছো? মেটাল হিসেবে কি থাকবে, লিথিয়াম থাকে। সো লিথিয়াম গুলো যদি আমি এখানে প্রবেশ করাই, তাহলে সেটা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে কি হবে, কার্যক্রম বন্ধ করে ফেলে। এই জন্য আমরা কখনোই হচ্ছে ধাতব পদার্থ পরিহিত অবস্থায় বা পেসমেকার যাদের বসানো আছে তাদের এমআরআই করি না। এই যে দেখো এখানে লেখাও আছে, পরিধেয়ক যে কোনো ধাতব পদার্থ খুলে এমআরআই করতে হবে। মানে যেগুলো মেটাল, যেগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপর কাজ করে, তাদের ব্যবহারটা এখানে হচ্ছে পরিত্যাজ্য, বুঝছো? তাদের আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, পরে আসি, বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো। কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হবে, ফসফর, অলরেডি কিন্তু আমরা দেখছি। তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যে নিচের কোনটির মান সবচাইতে বেশি, যে যত ডানে আছে, তাই না? দেখো অতিবেগুনি, রেডিও, দৃশ্যমান, অবলোহিত। তাহলে অবলাকে মারে রাতে, রাতে হচ্ছে রেডিও ওয়েভস সবচেয়ে বেশি। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যে সবার ডানে আছে, তাই তো? যে আমরা কি পড়ছিলাম, মগারঞ্জন, অতি দুশ্মন, অবলাকে মারে রাতে, ঠিক আছে? রাতে কি রেডিও ওয়েভ ছিল না? রেডিও ওয়েভকে কিন্তু আমরা টিভি ওয়েভ বলতে পারি, বুঝছো? সেম জিনিস, কিন্তু টিভি ওয়েভ কিন্তু রেডিও ওয়েভেরই অপর নাম। নিচের কোন প্রযুক্তিটি জাল নোট শনাক্তকরণে ব্যবহার করা হবে, ইউভি রশ্মি, আমরা দেখছি অলরেডি। আচ্ছা, নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়, অলরেডি কিন্তু আমরা এটা পড়েই আসছি, সেটা হচ্ছে এমআরআই, রাইট? আচ্ছা, পারদের রেখা বর্ণালীতে কোন রং সুস্পষ্টভাবে পাওয়া যায়, আমরা কি পড়ছিলাম, লাল, কমলা, সবুজ, তাই তো? লাল, কমলা, সবুজ, লাক্স দিয়ে মনে রাখছিলাম, তাই না? তাহলে এটা হচ্ছে কমলা। ফার আয়ার রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হবে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যথা উপশমে, ঠিক আছে, বা বেদনা কষ্ট লাঘব করার ক্ষেত্রে। অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি, দেখো রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হবে, অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হবে, ফিজিওথেরাপিতেও কিন্তু ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় না, টিভি সিগন্যালে কিন্তু ব্যবহার করা হবে না, টিভি সিগন্যালে ব্যবহার করা হবে হচ্ছে রেডিও ওয়েভ। আচ্ছা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে বর্ডালিমিতির সর্বোত্তম ব্যবহার কোনটা, মিডল আয়ার, তাই না? এখানে আয়ার দেওয়া আছে, এটাই উত্তর। মানবদেহে ক্যান্সার আক্রান্ত কোষকে কে ধ্বংস করবে, গামা রশ্মি। আচ্ছা, এমআরআই এর পূর্ণরূপ কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাই না? রেজোনেন্স ইমেজিং, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? যেমন ধরো এখানে হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন চলে আসে, মাইক্রোওয়েভে তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, এটা কিন্তু আমরা ওই বড় একটা ছকের মধ্যে পড়ছিলাম। এটা মান ছিল হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার, তাই তো? তাহলে দেখো এটা আমাদের কোন রেঞ্জের মধ্যে আসলো, মিলিমিটার মানে তো 10⁻³ মিটার, তাই তো? তাহলে এটা উত্তর হচ্ছে এটা, রাইট? আচ্ছা, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল, 0.01 থেকে 10 ন্যানোমিটার। ওকে, দেখো সরাসরি মানটা দেওয়া আছে, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি ভাইয়া এই পড়াগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে ভাইয়া আমাদের প্রথম লেকচারে এই কয়েকটা টপিকই ছিল। নেক্সট লেকচার লেকচার থেকে ইনশাল্লাহ আমরা দ্রাব্যতা থেকে পড়া শুরু করব। ততদিন তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।